আচ্ছা, প্রিন্সিপাল অফ অপারেশনের পরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এটা নিয়ে অবশ্য কথা বলার প্রয়োজন নাই, আগেই হয়ে গেছে। টপিকটা হচ্ছে টপিক নাম্বার 5, ডিজাইন কনসেপ্টস ইন ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে এটা নিয়ে আসলে আলোচনা। তো এই আলোচনাটা কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে হয়ে গেছে রোভিং ফ্রেমে। রোভিং ফ্রেমে আমরা যে সমস্ত কম্পোনেন্ট গুলি পড়েছি, টপ রোলার, বটম রোলার, টপ অ্যাপ্রন, বটম অ্যাপ্রন, ক্রেডেল, নোজ বার, স্পেসার, কন্ডেন্সার, এই সমস্ত কম্পোনেন্ট গুলি নিয়ে আমাদের হচ্ছে রোভিং ফ্রেমে একটা বিস্তারিত ক্লাস হয়েছে। পুরো ক্লাস জুড়ে আমরা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের এই সমস্ত কম্পোনেন্ট নিয়েই কথা বলেছিলাম। তো আমাদের রিং ফ্রেমের ড্রাফটিং জন্য ঠিক একই ধরনের কম্পোনেন্ট গুলি খুঁজে পাওয়া যাবে, এবং ঠিক এই একই ধরনের কম্পোনেন্ট গুলি খুঁজে পাওয়া যাবে, এবং এই কম্পোনেন্ট গুলির কাজও হচ্ছে একই, কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে আকৃতিগত দিক থেকে। রোভিং ফ্রেমের ড্রাফটিং জোনের হচ্ছে কম্পোনেন্ট গুলি আকৃতিতে একটুখানি বড় হয়, আর রিং ফ্রেমের গুলো আকৃতিতে একটুখানি ছোট হয়। তো কেন এই পার্থক্য সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে রোভিং ফ্রেমের ড্রাফটিং জোন কাজ হচ্ছে স্লাইভার কে নিয়ে সে হচ্ছে ডিল করে, কিন্তু রিং ফ্রেমের হচ্ছে ড্রাফটিং জোন কিন্তু কাজ করে হচ্ছে রোভিং কে নিয়ে। তো স্লাইভারের চেয়ে তো রোভিং অনেক চিকন একটা ম্যাটেরিয়াল, তো এই কারণে হচ্ছে আমাদের এখানে উম কি বলে, আকৃতিগত দিক থেকে কম্পোনেন্ট গুলির মধ্যে পার্থক্য দেখা যায়। তো সেই কারণে এটা নিয়ে আর আমরা বিস্তারিত কথা বলবো না, এটা হচ্ছে রোভিং ফ্রেমে তোমরা যেটা পড়বা সেটাই এখানে কপি পেস্ট করে দিয়ে দিলেই হবে, আর কোনো হচ্ছে পার্থক্য নাই। প্রথমেই যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে টপিক নাম্বার 6, সিলেকশন অফ রোলার হার্ডনেস। আমাদের একটা যে ড্রাফটিং জোন রিং ফ্রেমের, সেই রিং ফ্রেমের ড্রাফটিং জোনের মধ্যে আমরা জানি বটম রোলার থাকে এবং টপ রোলার থাকে। এর মধ্যে বটম রোলার গুলো থাকে হচ্ছে ফ্লুটেড স্টিল রোলার, আর স্টেইনলেস স্টিলের তৈরি রোলার, এবং টপ রোলার গুলি যেগুলি থাকে সেগুলা কিন্তু থাকে হচ্ছে রাবার কোটেড, অর্থাৎ স্টেইনলেস স্টিলের পোর্শনটা থাকে ভিতরে এবং এর উপরে হচ্ছে রাবার কোট করা থাকে। এটা আমরা গত ক্লাসে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, ও খুব কাছাকাছি একটা ক্লোজ ভিউ ছিল। যে টপ রোলারের ভিতরে থাকে হচ্ছে স্টেইনলেস স্টিলের রোলার এবং উপরে থাকে হচ্ছে রাবার কোট রোলার। তো এখন আমরা হচ্ছে আহ, যেটা নিয়ে আসলে কথা বলবো আজকে সেটা হচ্ছে টপ রোলারের হচ্ছে যে রাবার কোট করা থাকবে, এই রাবারি পোর্শনের ব্যাপারে, এই রাবারি পোর্শনটা কতটুকু সফট হবে বা কতটুকু হার্ড হবে এটা মেজার করার জন্য একটা স্কেল আছে। আমি আবার কথাটা বলি, টপ রোলার যেহেতু এটা রাবার কোটেড, তো এই রাবার কোটিং যে অংশটা, রাবারের যে অংশটুকু, এই রাবারের অংশটুকু কতটুকু সফট বা কতটুকু হার্ড, এটা হচ্ছে প্রকাশ করার জন্য একটা টার্ম ব্যবহার করা হয়, একটা ইউনিট, সেই ইউনিটটাকে আমরা বলি হচ্ছে শোর হার্ডনেস, SHORE হার্ডনেস। তো এই শোর হার্ডনেস টার্মটা যে শুধুমাত্র রাবারের হার্ড সফটনেস কে প্রকাশ করে তা কিন্তু না, যে কোনো ম্যাটেরিয়াল, যে কোনো মেটাল বা উড হতে পারে, যে কোনো ম্যাটেরিয়ালের হচ্ছে সফটনেস কে প্রকাশ করার জন্য এই শোর হার্ডনেস স্কেলটা ব্যবহার করা হয়। আমাদের এই রাবারি কম্পোনেন্ট যেটা আছে টপ রোলারের, সেটার জন্য শোর হার্ডনেস ব্যবহার করা হয়। এখন এই শোর হার্ডনেস স্কেলের মাধ্যমেই এই রোলারের হার্ডনেসটাকে আমরা প্রকাশ করি। তো এটা নিয়ে আসলে আমরা কেন কথা বলবো সেটা নিয়ে একটু মাথায় ঘামানো জরুরি, যে কেন আমরা রোলার হার্ডনেস নিয়ে কথা বলতে যাচ্ছি। রোলারের মধ্যে এই টপ রোলারের যদি হার্ডনেস হচ্ছে বেশি হয়, অর্থাৎ টপ রোলারের যদি হার্ডনেস বেশি হয়, শোর হার্ডনেস এর মানটা বেশি থাকে, তখন সুবিধা আমরা যেটা পাই সেটা হচ্ছে এই রোলারের তোমার কি বলে, উম এই রোলারের লংজিভিটি বেশি থাকে। লংজিভিটি বেশি থাকে এই কারণে যে টপ এবং বটম রোলারের মাঝখান দিয়ে তো সবসময় ফাইবার যেতে থাকে। তো ফাইবারের সাথে রাবারের ফ্রিকশনের কারণে হচ্ছে ক্ষয় হয়ে যায় রাবারগুলি। তো টপ রোলারের যদি হার্ডনেস বেশি থাকে তাহলে হচ্ছে এই ক্ষয়ের পরিমাণটা কম হয় এবং আমাদেরকে পরিবর্তন করার প্রয়োজন হয় অনেক কম, সুতরাং জিনিসটা হচ্ছে সাশ্রয়ী হয়। কিন্তু সমস্যা হচ্ছে আহ, এই হার্ডনেস যদি বেশি থাকে টপ রোলারের, তাহলে এই হার্ডনেস বেশিওয়ালা টপ রোলার ফাইবারকে ভালো কন্ট্রোল করতে পারে না, ফাইবারের উপরে তার গাইডেন্সটা কম থাকে। এর বিপরীতে যদি হচ্ছে রোলার সফট থাকে, তাহলে একটা সফটওয়্যার টপ রোলার কিন্তু ফাইবারকে খুব ভালো গাইড করতে পারে। কিন্তু সমস্যা যেটা হয়, সমস্যাটা হচ্ছে যে এই ক্ষেত্রে তার লংজিভিটি কম থাকে, ফাইবারের সাথে ক্রমাগত ফ্রিকশনের ফলে সে খুব দ্রুত ক্ষয় হয়ে যায়।
তাহলে আমরা সুবিধা এবং অসুবিধা জানলাম যে হার্ডার রোলারের সুবিধা হচ্ছে সে লংজিভিটি তার বেশি, অর্থাৎ সে টেকসই বেশি, এবং অসুবিধা হচ্ছে সে ফাইবারকে কন্ট্রোল করতে পারে কম। এবং সফটওয়্যার রোলারের সুবিধা হচ্ছে সে ফাইবারকে ভালো কন্ট্রোল করতে পারে, কিন্তু অসুবিধা হচ্ছে তার লংজিভিটি কম। এই লাইনের সাথে আমি আরো ২-১ টা ফ্যাক্ট তুলে ধরি ড্রাফটিং জোনের ক্ষেত্রে। সেটা হচ্ছে, আমরা জানি ড্রাফটিং জোনে যখন ব্যাক রোলারে ফাইবারগুলি আসে তখন কিন্তু কোনো ধরনের ড্রাফট শুরু হয় না। ড্রাফট শুরু হয় কখন? যখন ফাইবারগুলি মিডল রোলারে পৌঁছায়। সুতরাং ব্যাক রোলারে যতগুলি ফাইবার, মিডলে কিন্তু ফাইবারের সংখ্যা তার চাইতে কম হবে। আবার মিডলের চাইতে ফ্রন্টে যেহেতু ড্রাফট অনেক বেশি, তাহলে মিডলে যতগুলি ফাইবার, ফ্রন্ট রোলারের কাছে কিন্তু ফাইবারের সংখ্যা তার চাইতেও কম হবে। এবং এর সাথে আমরা এটাও জানি যে ড্রাফটিং জোনের ক্ষেত্রে ব্যাক রোলারের গতি সবচেয়ে কম থাকে, মিডলেরটা তার চাইতে কিছুটা বেশি, এবং ফ্রন্ট রোলারের গতি থাকে সবচেয়ে বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম একটা ড্রাফটিং জোনের ক্ষেত্রে ব্যাক জোনে বা ব্যাক রোলারের কাছে ফাইবারের সংখ্যা অনেক বেশি, কিন্তু রোলারের গতি বেশ কম। যদি এমন হয় যে ফাইবারের সংখ্যা অনেক বেশি কিন্তু রোলারের গতি কম, তখন কিন্তু ফাইবারের মুভমেন্টের পরিমাণটাও বেশ কম থাকে। ফাইবারের মুভমেন্ট যদি কম থাকে তাহলে তখন আমার গাইডেন্স খুব বেশি না হলেও চলে, অল্প গাইডেন্স হলেই আমার হয়ে যাবে, ফাইবারের মুভমেন্টটা নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু ড্রাফটিং জোনে যত পিছন থেকে যত সামনের দিকে আমরা যাই, রোলারের গতি তত বাড়তে থাকে এবং ফাইবারের সংখ্যা কমতে থাকে। যখন রোলারের গতি বেড়ে যায় কিন্তু ফাইবারের সংখ্যা কম, এই পরিস্থিতিতে ফাইবারের মুভমেন্টের প্রবণতা অনেক বেশি হয়ে যায়। আর ফাইবারের মুভমেন্টের প্রবণতা যখন অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু ফাইবারকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আমার অনেক বেশি, অর্থাৎ ফাইবারের গাইডেন্স ফ্রন্ট জোনে বা ফ্রন্ট রোলার গুলিতে কিন্তু আমাদের বেশি লাগে। তাহলে এই সব কিছু তথ্য মিলিয়ে আমি এবার সামারি বলে দিই। সামারিটা তাহলে হচ্ছে, স্যার হচ্ছে ওই হ্যাঁ বলো। সামনের দিকে সফট করতে হবে, জি, জি, অবশ্যই সামনে সফট করতে হবে। আর পিছনের দিকে হার্ড করলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, 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 ঠিক এটাই আমি বলতে যাচ্ছিলাম যে পিছনের দিকে আমার হার্ড রাখলেও সমস্যা নাই। এখন আমরা কেন আসলে হার্ড রাখতে চাচ্ছি? কারণ আমি যদি পারতাম তাহলে উপরের ৩ টা টপ রোলারেই আমি হচ্ছে হার্ডার রোলার বসায় দিতাম। কেন? কারণ সেটা টেকসই। যদি আমি পারতাম তাহলে হচ্ছে পিছনের ৩ টা উপরের সবগুলা টপ রোলারে আমি হার্ডার রোলার বসায় দিতাম, কারণ এটা টেকসই। কিন্তু আসলে সেটা আমরা করতে পারব না। আমরা কেবল হার্ডার রোলার বসাতে পারবো ব্যাক জোনেই। কারণ হচ্ছে এখানে ফাইবারের মুভমেন্ট কম, তাই গাইডেন্স কম হলেও চলবে। কিন্তু যত সামনের দিকে যাচ্ছি ততই রোলারের গতি বেড়ে যাওয়া এবং ফাইবারের সংখ্যা কম থাকা, এই কারণে হচ্ছে আমার ফাইবারগুলির মুভমেন্টটা অনেক বেড়ে যাচ্ছে, এবং ফাইবারের মুভমেন্ট বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদের ফাইবারের গাইডেন্সের প্রয়োজন অনেক বেশি। সুতরাং ফ্রন্টের দিকে এসে কিন্তু আমি আর হচ্ছে হার্ডার রোলার ব্যবহার করতে পারবো না, আমাকে সফটওয়্যার রোলারই কিন্তু ব্যবহার করতে হবে। সুতরাং সলিউশন যেটা সেটা হচ্ছে, ড্রাফটিং জোনের ক্ষেত্রে সিলেকশনটা এরকম হওয়া উচিত যে ব্যাকের দিকে আমরা হার্ডার রোলার ব্যবহার করতে পারবো, কিন্তু যতই সামনের দিকে আগাবো ততই আমাকে সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। আমি একটু ব্রেক নিচ্ছি। ছোট একটা, আচ্ছা একটু পরেই যাই, একটা ফোন আসছিল, ওটাকে একটু পরে ব্যাক করি। তাহলে এখন আমরা যেহেতু ব্যাকের দিকে আমরা হচ্ছে তাহলে হার্ডার রোলার ব্যবহার করব এবং সামনের দিকে সফটওয়্যার রোলার ব্যবহার করব। এবং এই তথ্যটা কিন্তু শুধুমাত্র এই রিং ফ্রেমের ড্রাফটিং জোনের জন্য প্রযোজ্য না। আমরা হচ্ছে যত মেশিনের ড্রাফটিং জোন পাই, ড্র ফ্রেম, কম্বার, ড্রয়িং ফ্রেম, রিং ফ্রেম, সব জায়গার জন্য এই একই কথা প্রযোজ্য। আশা করি বুঝতে পারছো। না বুঝলে প্রশ্ন জমায় রাখো, আমি একটু একটা কল রিসিভ করে আবার শুরু করতেছি। আসিফ ভাই, হ্যালো আসিফ। আসিফ আছো ভাই? হ্যাঁ বলো। ভাই ভালো আছো? ভালো ভাই, তুমি ভালো আছো? ভাই তুমি তো বুঝছো, আমাদের একটু আবার একটু তুমি আলাদাভাবে পরে বুঝাই দিও আমাদের ভাই। আমি একটু ২ মিনিটের ব্রেক নিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। ওকে স্যার। আসিফ, আসিফ, মেজর আসিফ,
অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আসিফ হ্যাঁ হ্যাঁ, ভাই তুমি আমাদের হেল্প করো কিন্তু, বুঝছো ভাই? আমি তো হেল্প করবোই। শিলন ভালো বুঝতেছি, বলতে ভালো এখনো যাবে। তাহলে মেজর কি কর্নেলের কাছে শিফট করাইতেছো আমাদের? কর্নেল শিলন, ইয়েস স্যার, বলেন। স্যার আমাদের একটু আপনি বুঝাই দিয়েন লাস্টে। অবশ্যই অবশ্যই, ওকে কর্নেল। এগুলো কোনো ব্যাপার? সৈনিক শাওন, সৈনিক শাওন ভাত খাইতে গেছে। বলো হাবিলদার তো স্যার, আমি কর্নেল শাওন বলতেছি। কর্নেল শাওন না ভাই, সৈনিক সৈনিক পোস্ট থেকে তোমার যদি একটু আপডেট করতে চাও নিজের, তাহলে তোমার একটু ভালো যুদ্ধ করতে হবে। তুমি তোমার সৈন্য সামর্থ্য নিয়া ইয়াতে কি বলে এই পাহাড়ের চূড়ায় উঠা এখানে একটু যুদ্ধ করো কয়েকজনের সাথে, বুঝছো ভাই? হাবিলদার তো স্যার, তুমি কিন্তু বেশি কথা বলো। ভাই তুমি এই যে কর্নেলের সাথে এমন করতে হবে ভাই, তোমার কিন্তু ওই যে ব্যাচ আমরা যে তোমার বিলদের পোস্ট জার্সিতে, থেকে কিভাবে উন্নতি করা যায় ভাই? তোমার জার্সিতে যে ব্যাচ গুলো আছে, ব্যাচ গুলা কিন্তু সরকার খুলে নিবে। এলেন আছো এলেন? হ্যাঁ আছি। হ্যাঁ তো সব আজকে দেখি সব সৈন্যরা একসাথে আসছে। সমস্যা নেই, মেজর কর্নেল আছে, তোমরা তো আসবাই। কর্নেল মামুন, হ্যাঁ ভাই। হ্যাঁ তো আছে, সবাই আছে তাহলে। কর্নেল আসিফ আছে, মামুন আছে। সৈন্যবাহিনীর প্রধান কে? ও শাওন ছিল, আচ্ছা আচ্ছা, শাওনও আছে। আমাদের বাবুচি কই? বাবুচি, বাবুচি সজীব আছো? রেকর্ড হইতেছে। ক্লাসে অ্যাপ দিলে পরে এটা শর্ট। কি ব্যাপার, সবাই তো চুপ হয়ে গেল, কেন ঘটনা বুঝতেছি না। মিয়া আপনি তো বললেন রেকর্ড হইতাছে, মিয়া রেকর্ড তো হইতাছে, এর লেগে সবাই চুপ বানাই দিয়েছেন মিয়া। বিনয় ভাই, আপনার গ্রামের একটা গান ধরেন ভাই। সরি, আমি বোধহয় একটু বেশি সময় নিয়ে ফেললাম এই অনাকাঙ্ক্ষিত বিরতির জন্য, আমি দুঃখিত। না স্যার, আমরা একটু বিরতি নিয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। তাই ঘুমায় পড়ো নাই তো আবার কেউ কেউ? স্যার আমরা পানি পানের বিরতি নিয়েছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু পানি পান করে নিই, খারাপ। ওকে স্যার। স্যার কি ডাকতেছিলি নাকি? বৈশাখ ক্লাস করতেছি স্যার, এখন আবার দাঁড়াবো স্যার। এই হ্যাঁ বিনয় ভাই। এই হ্যাঁ তোমরা ভাই, আসলে কি বসে বসে ক্লাস করো নাকি? বাহ, খুব ভালো তো। আমি ভাবতাম তোমরা মনে হয় শুয়ে শুয়ে ক্লাস করো, বালিশের উপরে পা মানে তুলে দিয়া। না স্যার না স্যার, শুয়ে ক্লাস করি না স্যার, বসে করি। প্রথম ক্লাস ভোরবেলা সকালের ক্লাসের কথা স্যার বলতে পারি না, তবে স্যার ম্যাক্সিমাম টাইম বসে ক্লাস করি। ও আচ্ছা, মানে নাকি বিনয় ভাই তো বাইক না, আবার কেউ কেউ এরকম থাকতে পারে যে প্রথমে বসা থাকে খাটের উপরে, পরে একটুখানি তার শরীরটা কেমন কেমন মেজ মেজ করে, পরে আস্তে আস্তে একটু বাঁকা হইতে হইতে এক সময় ঘুমাইয়ে পড়লো। সাফি আল ইউসুফ, হ্যাঁ বলো, তোমার হাত তুলছো কেন? স্যার আমি ঘুমাই পড়ি এই আর কি, মানে ও শুয়ে আচ্ছা পড়ি আচ্ছা, এই জন্যতে। সবই স্যার ঠিক আছে, আপনাদেরই স্যার দয়া স্যার, কি বলবো স্যার, আপনারা সুযোগ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আসলে স্যার সমস্যা না স্যার, আপনি ইচ্ছা করলে স্যার একটু বইসা অথবা হেলান দিয়ে ক্লাস নিতে পারবেন আমাদের সাথে আমি স্যার। তো হেলান নেই তো, আমি তো চেয়ার নিয়ে সবসময় হচ্ছে যে এরকম সামনে পিছনে হেলান দিতে থাকি। একটা কাঠের চেয়ার এটা পাইছি তো, ছোটবেলায় অনেক কাঠের চেয়ার নষ্ট করছি এইভাবে, তো এখন আমি শ্বশুরালয় আর কি, তো ভাবতেছি এই শ্বশুরের বানানো এই চেয়ারটা ভাঙতে পারে কিনা।
আমার ওয়াইফ প্রথমে দাবি করছিল যে চেয়ারটা খুবই মজবুত, এটা নাকি মানে বহু বছর বয়স। তো আমি গত 2 মাসে মোটামুটি এটার একটু একটু বাঁকা বাঁকা বানায় ফেলছি। তো এখন সে স্যার আপত্তি করছে যে না, এটা আমি চেয়ারটা নষ্ট করে ফেলতেছি। তো এখন আমি আল্লাহ। আমার আমি অবশ্য আমার লক্ষ্য থেকে এখনো সরি নাই। স্যার এটা বাংলা আবার একটা বানায় দিবে তো আপনাকে স্যার। না, আরো মনে হয় 2-1টা চেয়ার ওদিকে আছে এরকম। সমস্যা নাই স্যার, শ্বশুর বাড়ির যদি একটা ফার্নিচার না বাংলা হয়। স্যার আপনার তাইলে মিশনের জন্য তাইলে তো আমরা স্যার ইজিপ্ট শুভকামনা জানালাম। ইউজ করে কিসের ফেলেন জন্য? স্যার। মিশনের জন্য। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে সিলেকশন অফ রোলার হার্ডনেস। তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তো? মনে হয় না। আচ্ছা, হয় এটা খুব ভালো বুঝছো আর নয়তো কিছুই বোঝো নাই, দুইটার যে কোনো একটা। স্যার রোলার হার্ডনেস কত থাকা দরকার? রোলার হার্ডনেস কত থাকা দরকার? এটা কিন্তু আসলে রেঞ্জ আমরা বলতে পারবো না। এটা হচ্ছে এরকম, কারণ হচ্ছে পিছনের দিকে হার্ডার হলে তখন রেঞ্জটা থাকে হচ্ছে অ্যারাউন্ড 90 টু 95 শোর হার্ডনেস ডি স্কেলে। শোর হার্ডনেস এর আবার বিভিন্ন স্কেল আছে, এ বি সি ডি ই, এক এক ধরনের ম্যাটেরিয়ালের জন্য এক একটা। তো আমাদের সাধারণত রাবারের জন্য হচ্ছে ডি স্কেল। তো আর এছাড়া যদি ফ্রন্টের দিকে গেলে, যেহেতু হচ্ছে তোমার সফটওয়্যার, ফ্রন্টের দিকে গেলে সফট হলে অ্যারাউন্ড 70 থাকে আর কি, 70-75 এরকম। আর যদি হার্ডার হলে 90-95। মোটামুটি এরকম একটা রেঞ্জ মেনটেন করা হয়, পিছনের দিকে হার্ডার, সামনের দিকে সফটওয়্যার। এরপরে হচ্ছে ইয়ার্ন গাইডিং ডিভাইস হচ্ছে এমন কিছু ডিভাইস যেগুলি আমরা স্পিনিং মেশিনে বা হচ্ছে স্পিনিং মেশিন বলতে রিং ফ্রেমে আমরা হচ্ছে ইয়ার্নকে গাইড করার জন্য ব্যবহার করে থাকি। মূলত 3টা গাইডিং ডিভাইস এখানে দেয়া আছে। 3টা নিয়ে আমরা একটু একটু আলোচনা করব। প্রথমে যেটা, সেটা তো আমরা সবাই চিনি, এটা হচ্ছে ল্যাপেট। ল্যাপেট যেটা কোনটা, এটা তোমাদের মনে আছে কিনা আমি একটু মনে করাই দিই। এই তো, বা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা এই তো এখানে দেখা যাচ্ছে স্পষ্ট। এখানে হচ্ছে 2টা জিনিস, একটা ইয়ার্ন গাইড। ল্যাপেট আসলে 2টা জিনিসের সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে এই যে ইয়ার্ন গাইড, আর একটা হচ্ছে সাপোর্টিং আর্ম। এই 2টা জিনিস, একটা হচ্ছে ইয়ার্ন গাইড আর একটা হচ্ছে সাপোর্টিং আর্ম। তো এই সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড এই 2টা মিলাই হচ্ছে ল্যাপেট। সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড এই 2টা মিলাই হচ্ছে ল্যাপেট। তো ল্যাপেটের আসলে কাজটা কি? ল্যাপেটের আসলে মূল কাজ যেটা, সেটা হচ্ছে এখানে আসলে মূল জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমাদের ইয়ার্ন গাইড। ইয়ার্ন গাইডের অবস্থানটা সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট বলতে ঠিক যেই স্পিন্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, তো এই স্পিন্ডেলটার অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমার ইয়ার্ন গাইড। এটা সুনির্দিষ্ট যে ইয়ার্ন গাইডের অবস্থান হচ্ছে ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর। তো এই সাপোর্টিং আর্মের কাজ হচ্ছে ইয়ার্ন গাইডটাকে ওই স্পিন্ডেলের অক্ষ বরাবর পর্যন্ত পৌঁছে দেওয়াটা এবং সেখানে ধরে রাখাটাই হচ্ছে আমার ইয়ার্ন গাইডের কাজ, সাপোর্টিং আর্মের কাজ। ইয়ার্ন গাইডটাকে ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর রেখে দেওয়াটাই হচ্ছে সাপোর্টিং আর্মের কাজ। সাপোর্টিং আর্মের আরো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সাপোর্টিং আর্মটা কিন্তু এই মেশিনের এই ফ্রেমটার সাথে অ্যাটাচ করে দেওয়া। তবে এই সাপোর্টিং আর্মটা অনেকটা কবজার মতো কাজ করে, এটা স্প্রিং লোডেড। স্প্রিং লোডেড বলতে, যেমন ধরা যাক এই যে রিং ববিনটাকে দেখা যাচ্ছে, রিং ববিনটা যখন ফুল হয়ে যাবে এটাকে কিন্তু সরায় নিতে হবে। ম্যানুয়ালি যদি সরায় নিতে চাই, তাহলে ম্যানুয়ালি যেটা করতে হয় যে একজন ওয়ার্কার আসবেন, তিনি এসে প্যাকেজটা একদম খপ করে ধরে উপরের দিকে হ্যাচকা টান মারবেন। তো উপরের দিকে হ্যাচকা টান মারতে গেলে কিন্তু এই ইয়ার্ন গাইডের সাথে ধাক্কা লাগবে। তো এই অবস্থায় একটা কাজ করা যেতে পারে যে ওয়ার্কার খুব সাবধানতার সাথে হচ্ছে খুলবেন, যেন হচ্ছে তিনি মোটেও হাতে আঘাতপ্রাপ্ত না হন এবং অর্থাৎ সাপোর্টিং আর্মের সাথে যেন ধাক্কা না লাগে। কিন্তু তাহলে তো প্রচুর সময় লেগে যাবে। এই জন্য যেটা করা হয়, সাপোর্টিং আর্মের শেষ মাথাটা একটা স্প্রিং বসায় দেওয়া হয়। অর্থাৎ যখন কোনো একজন ওয়ার্কার ডফিং করার সময় প্যাকেজ ধরে এরকম হাত উপরের দিকে ঝাঁকি দিবে, উপরের দিকে এরকম হ্যাচকা টান দিবে, তখন হাত গিয়ে এখানে ঠেকবে ঠিকই, কিন্তু যেহেতু স্প্রিং সেহেতু হচ্ছে সাপোর্টিং আর্মটা এরকম ছিল, সেটা হাতের ধাক্কায় এরকম হচ্ছে উপরের দিকে উঠে যাবে। অর্থাৎ ওয়ার্কার হচ্ছে যিনি এটা ডফিং করবেন তার জন্য কোনো ধরনের কষ্ট হবে না। এটা হচ্ছে আমাদের মোটামুটি ল্যাপেটের সংক্রান্ত হচ্ছে প্রয়োজনীয় যে কাজগুলি, সেগুলি আমরা বলে ফেললাম। তো এর সাথে এর সাথে যেটা
সেটা হচ্ছে আচ্ছা সাপোর্টিং আর্ম সম্পর্কে একটু বললে আপাতত যথেষ্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টিং আর্ম এবং হচ্ছে ইয়ার্ন গাইডিং ডিভাইস ২ টা মিলাই হচ্ছে ল্যাপেট এবং আ ইয়ার্নের যেটা ইয়ার্ন গাইড, এই ইয়ার্ন গাইডটা দেখো নিচে ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর। এটা হচ্ছে স্পিন্ডেলের অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমার ইয়ার্ন গাইড। তো ১ম ইয়ার্ন গাইডিং ডিভাইস নিয়ে আমরা কথা বললাম। এরপরে যে ইয়ার্ন গাইডিং ডিভাইসটা আছে ইয়ার্ন গাইডিং ডিভাইসটার মধ্যে আমরা ২য়টা নিয়ে পরে কথা বলবো। এটা ১ম এ শেষটা নিয়ে কথা বলি যার নাম হচ্ছে সেপারেটর বা ববিন সেপারেটর। এটাও আমাদের ভিডিওর মধ্যে গেলেই দেখা যাবে ববিন সেপারেটর। হ্যাঁ। আচ্ছা। এখানে খেয়াল করে দেখো যদি আমি চেষ্টা দেখি যে ইয়ার্নটা উপর থেকে কিভাবে আসে। ইয়ার্নটা তাহলে ১ম এ ড্রাফটিং জোন থেকে বের হয়। ড্রাফটিং জোন থেকে বের হয়ে তারপর হচ্ছে ইয়ার্ন গাইডিং ইয়ার্ন গাইড যেটা বা থ্রেড গাইড আমাদের স্লাইডে বা বইতে হয়তো থ্রেড গাইড লেখা, ইয়ার্ন গাইড একই জিনিস। তো এই ইয়ার্ন গাইড থেকে তারপরে ইয়ার্নটা কিন্তু যায় হচ্ছে নিচে ট্রাভেলারে। খুব দ্রুত ঘুরতে থাকার কারণে এখানে আসলে বোঝা যাচ্ছে না কিন্তু ইয়ার্নটা হচ্ছে এই ইয়ার্ন গাইড থেকে চলে যাবে হচ্ছে ট্রাভেলারে এবং ট্রাভেলার কিন্তু রিং এর উপরে ইয়ার্নটাকে নিয়ে ঘুরতে থাকবে অনেকটা হচ্ছে এইরকম। আচ্ছা, অনেকটা হচ্ছে এইরকম। ধরা যাক এই আমার বাম হাত হচ্ছে ইয়ার্ন গাইড আর ডান হাত হচ্ছে ট্রাভেলার। ট্রাভেলারটা রিং এর উপরে এরকম করে ঘুরতে থাকবে, ইয়ার্নটাকে নিয়ে ঘুরতে থাকবে। তো যখন ঘূর্ণনের গতিটা বেশি হবে তখন কিন্তু এভাবে ঘুরতে থাকবে আর ঘুরতে গেলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বেলুন তৈরি হয়ে যাচ্ছে, ইয়ার্ন এই তারের একটা বেলুন তৈরি হয়ে যাচ্ছে যেহেতু আমি তাকে খুব দ্রুত গতিতে ঘোরাচ্ছি, একটা বেলুন তৈরি হচ্ছে। তো যখন একটা ট্রাভেলার এই রিং এর উপর দিয়ে ইয়ার্নটাকে নিয়ে ঘুরতে থাকবে ইয়ার্নেও কিন্তু এরকম একটা বড় বেলুন তৈরি হয়ে যাবে। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে একটা সাধারণভাবে ইয়ার্নটা যেই জায়গা দখল করে কিন্তু যদি বেলুন তৈরি হয়ে যায় তখন কিন্তু বেলুন তৈরি করার ফলে এই জায়গাটা অনেক বড় হয়ে যায়, অর্থাৎ বেলুন তৈরি হয়ে গেলে একটা বড় জায়গা কিন্তু প্রয়োজন পড়ে। তো এখন ববিনগুলি এখানে যে কাছাকাছি অবস্থায় রাখা, এই কাছাকাছি অবস্থায় রাখলে একটা আশঙ্কা থেকে যায় যে একটা ববিনের বেলুন পার্শ্ববর্তী ববিনের সাথে সংঘর্ষ লেগে ইয়ার্ন ব্রেকেজ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাকে এড়ানোর জন্য যেটা করা হয় ববিনগুলির চারপাশে একটা দেয়াল তৈরি করে দেওয়া হয় যেটাকে আমরা বলি হচ্ছে ববিন সেপারেটর। এই দেয়ালটাকেই বলা হয় হচ্ছে ববিন সেপারেটর। যেমন এখানে এটা একটা ববিন সেপারেটর, এখানে একটা ববিন সেপারেটর, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা প্যাকেজকেই ববিন সেপারেটরের মাঝখানে রাখা হবে যেন একটা বেলুন বড় হয়ে গেলেও পার্শ্ববর্তী বেলুনের সাথে আঘাত না পায়। তোমার কাছে মনে হতে পারে যে এত ঝামেলা করার কি দরকার, যে ববিনগুলিকে আমরা যদি একটু একটু দূরে সরায় রাখতাম তাহলে তো হয়ে যেত, ববিন সেপারেটর লাগতো না। কারণ তোমাদের মাথায় এটাও আসতে পারে যে ববিন সেপারেটরের সাথে যদি ফ্রিকশন হয় ফাইবারের তাহলে সেটা কিরকম হবে। তো এটা যেটা যে কেন দূরে রাখা হয় না সেটা আমি অল্প কথায় একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র হচ্ছে ৬টা প্যাকেজ দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে স্পিন্ডেল হচ্ছে ৬টা। আমাদের ল্যাব টাইপ মেশিন বলে এখানে স্পিন্ডেল ৬টা, আমাদের ল্যাবের মেশিনও ৬ স্পিন্ডেল। কিন্তু যখন ইন্ডাস্ট্রিয়াল মেশিনের কথা আমরা চিন্তা করব ইন্ডাস্ট্রিয়াল মেশিনে কিন্তু স্পিন্ডেলের সংখ্যা হচ্ছে অনেক বেশি। কিরকম হতে পারে, যেমন হতে পারে ১০০০ হতে পারে, ১২০০ হতে পারে, ১৬০০ হতে পারে, ১৮০০-র উপরেও হতে পারে একটা মেশিনে নাম্বার অফ স্পিন্ডেল ইন্ডাস্ট্রিয়াল মেশিনে। তো ধরা যাক আমি কম করেই ধরি, মনে করো ১০০০ ধরে নিলাম যে একটা রিং ফ্রেমে ১০০০। তো আমরা এখানে ল্যাব টাইপ মেশিনে যেমন দেখতে পাচ্ছি যে স্পিন্ডেল হচ্ছে মেশিনের এক পাশে। ইন্ডাস্ট্রিয়াল মেশিনে কিন্তু স্পিন্ডেল গুলি থাকে মেশিনের দুই পাশেই, ডানে বাঁয়ে দুই পাশেই হচ্ছে স্পিন্ডেল থাকে। তাহলে ১০০০ যদি স্পিন্ডেল হয় তাহলে ১০০০ স্পিন্ডেলকে মেশিনের দুই পাশে, এ পাশে ৫০০ ওই পাশে ৫০০ এভাবে ভাগ করে দেওয়া হবে। তো এখন তুমি যদি ববিনের সংঘর্ষ এড়ানোর জন্য প্রত্যেকটা স্পিন্ডেলের মধ্যেও যেই গ্যাপ থাকে এই গ্যাপটাকে তুমি যদি ১০ মিলিমিটার করেও যদি বাড়াও, মাত্র ১০ মিলিমিটার, ১০ মিলিমিটার কিন্তু খুবই কম। এই যে আমার হাতে যে সেলফোন এটার থিকনেসই হচ্ছে ১০ মিলিমিটার হবে বা ১০ এর চাইতে কিছুটা বেশি হতে পারে, ২-১ মিলিমিটার বেশি। তো এই ১০ মিলিমিটার করেও তুমি যদি বাড়াও তাহলে ৫০০ স্পিন্ডেলে তোমার কিন্তু ৫০০০ মিটার বেড়ে যাচ্ছে। সরি ৫০০০ মিলিমিটার বেড়ে যাচ্ছে। ৫০০০ মিলিমিটার মানে হচ্ছে ৫ মিটার। তাহলে একটা ১০০০ স্পিন্ডেলের রিং ফ্রেমেই ৫ মিটার করে বেড়ে যাচ্ছে একটা মেশিনে। তো ৫০,০০০ স্পিন্ডেলের স্পিনিং মিল তো আমাদের দেশে বহু আছে,
তাহলে 50,000 স্পিন্ডেলের জন্য কিন্তু কত বেড়ে যাবে? একটা রিং ফ্রেমের জন্য যদি হচ্ছে বেড়ে যায় 5 মিটার, তাহলে 50টা রিং ফ্রেমের জন্য বেড়ে যাবে হচ্ছে তোমার প্রায় 250 মিটার। 250 মিটার কিন্তু বিশাল জায়গা। 1 কিলোমিটারের 4 ভাগের 1 ভাগ। ফ্যাক্টরি যদি আরো বড় হয়, 1 লাখ স্পিন্ডেলের ফ্যাক্টরি হয়, তাহলে প্রায় 0.5 কিলোমিটার জায়গা তার বেশি লাগবে শুধুমাত্র একটা স্পিন্ডেলে 10 মিলিমিটার করে যদি আমি জায়গা বেশি নেই। তো সুতরাং বুঝতেই পারছো যে সেটা আসলে খুব একটা বড় ভালো একটা পদ্ধতি না। সেই তুলনায় আমি যদি হচ্ছে স্পিন্ডেলের মধ্যে আমি গ্যাপ যদি কমায় নিয়ে আসতে পারি, এটার অবশ্য একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে স্পিন্ডেল গেজ। হ্যাঁ, তো আমরা যদি স্পিন্ডেল গেজটাকে কমায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এরকম জায়গা আমার সেভ হবে। এই কারণে আমরা হচ্ছে স্পিন্ডেল গুলো কাছাকাছি রাখি, আর ববিন গুলাকে যেন সংঘর্ষ না হয় সেজন্য একটা দেয়াল তুলে দিই, সেটাকে আমরা বলি হচ্ছে ববিন সেপারেটর। আশা করি ববিন সেপারেটর কি জিনিস তোমরা বুঝতে পারছো। তো এখন আমি আবার এবার আমি মাঝামাঝি যেই ইয়ে ছিল, ইয়ার্ন গাইডিং ডিভাইস ছিল, ওটার দিকে চলে যাই। এটা নিয়ে কিছুক্ষণ কথা বলি। তো আমাদের এই যে একটা বেলুনের কথা যে আমরা বললাম, এই বেলুনটা যে শুধুমাত্র আসলে পার্শ্ববর্তী বেলুনকে আঘাত করতে পারে তা না, বেলুনের আরো নেতিবাচক দিক আছে। সেটা হচ্ছে যখন আমি একটা বেলুন তৈরি করি, তুমি ধরা যাক হাতে যে কোনো একটা সুতা নিয়ে যদি আমার মতো এরকম করে হচ্ছে বেলুন বানাতে শুরু করো, দেখবা তুমি যত দ্রুত গতিতে ঘোরানোর চেষ্টা করবে বেলুনের আকৃতিটা তত বড় হবে। ঠিক আছে, বেলুনের আকৃতিটা কিন্তু হচ্ছে এরকম তত বেশি বড় হবে। আর বেলুনের আকৃতি হচ্ছে যত বড় হতে শুরু করবে, বেলুনের আকৃতি যত বড় হতে শুরু করবে তত বেশি কিন্তু বেলুনের আকৃতি যত বড় হবে, আমার এই যে দুই হাত দিয়ে আমি ধরে রেখেছি, তো আমি হাতে কিন্তু টেনশন তত বেশি টের পাচ্ছি। যত বেশি বড় বেলুন তত বেশি কিন্তু আমার হাতের টান আমি বেশি টের পাচ্ছি। ইয়ার্নের ক্ষেত্রেও তাই। ইয়ার্ন হচ্ছে উপরে আটকে থাকবে, বেলুনের উপরের প্রান্ত হচ্ছে আটকে থাকবে ইয়ার্ন গাইডিং ডিভাইসের সাথে, আর বেলুনের নিচের প্রান্ত আটকে থাকবে হচ্ছে ট্রাভেলারের সাথে। তো উপরে ইয়ার্ন গাইডিং, উপরে হচ্ছে ইয়ার্ন গাইড এবং নিচে হচ্ছে ট্রাভেলার। এই দুইয়ের মধ্যে হচ্ছে যখন এটা আটকে থাকবে তো এবং ট্রাভেলারটা যখন ঘোরাতে থাকবে তখন কিন্তু আমার এখানে একটা বেলুন তৈরি হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে বেলুনটা আসলে তৈরি হবে ট্রাভেলার এবং হচ্ছে ইয়ার্ন গাইডের মাঝখানে। সেই বেলুনটা আমি একটু এঁকে দেখাই। মনে করো এরকম বড় একটা বেলুন তৈরি হবে। এই আঁকাটা ভালো হবে না, কিন্তু তোমরা মোটামুটি হচ্ছে কল্পনা করে নিতে পারো। ঠিক আছে, এরকম মনে করো একটা বড় একটা এই বেলুন তৈরি হয়ে যাবে সেখানে। তো এই বেলুনটা তৈরি হয়ে গেলে ওই যেটা বললাম যে বেলুন যত বড় হবে তত বেশি কিন্তু আমার টেনশন বাড়বে দুই প্রান্তে, এবং এই টেনশনটা কখনো কখনো ইয়ার্ন ব্রেকেজের কারণ হতে পারে। সুতরাং বেলুনকে যদি আমি তার নিজের ইচ্ছা মতো বাড়তে দিই, সেটা কিন্তু টেনশন বৃদ্ধির কারণ হবে, যে টেনশন বৃদ্ধিটা ইয়ার্ন ব্রেকেজের দিকে চলে যেতে পারে। এখন এই ইয়ার্ন ব্রেকেজটাকে সামলানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে খুব সিম্পল একটা ট্রিক। সেটা হচ্ছে একটা গোলাকার তোমার হচ্ছে একটা রিং তৈরি করে ফেলা হয়। একটা গোলাকার রিং তৈরি করে ফেলা হয় এবং সেই রিংটাকে বসানো হয় হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই, আমাদের ছবিতে আছে এখানে। এই যে এটা একটা হচ্ছে রিং, এটা একটা ওই গোলাকার রিং। এই রিংটাকে বলা হয় হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। এটা কিন্তু রিং ট্রাভেলারের রিং না, এটা আলাদা একটা জিনিস। এই ট্রাভেলারটার কাজ হচ্ছে বেলুনটাকে কন্ট্রোল করা। আমাদের এই ছবিতে এটা হচ্ছে বেলুন কন্ট্রোল রিং এর সাইড ভিউ। আমাদের এই ছবিতে এটা হচ্ছে বেলুন কন্ট্রোল রিং এর সাইড ভিউ। ঠিক আছে, তো এই হচ্ছে যে বেলুন কন্ট্রোল রিং আমরা এখানে দেখতে পাচ্ছি, এই বেলুন কন্ট্রোল রিং এর সাইড ভিউ হচ্ছে এখানে। তো ইয়ার্নটাকে আমরা তখন করি কি, আর ইচ্ছা মতো বড় হতে দেই না, তাকে আমরা এই বেলুন কন্ট্রোল রিং এর মাঝখান দিয়ে নিয়ে এসে তারপরে ট্রাভেলারে অ্যাটাচ করি। বা যখন পড়াই তখন হচ্ছে ট্রাভেলার থেকে নিয়ে আগে বেলুন কন্ট্রোল রিং এ নেই, তারপরে হচ্ছে ইয়ার্ন গাইডে নিয়ে যাই, যার ফলে বেলুনটা নিজের মতো করে বড় হতে পারে না, ইয়ার্ন গাইডের ভিতর দিয়ে সে হচ্ছে যেতে থাকে। তো এটা হচ্ছে আমার বেলুন কন্ট্রোল রিং এর সুবিধা। তাতে কি হয়, সুবিধা যেটা হয় সেটা হচ্ছে একটা বড় বেলুন তৈরি হওয়ার পরিবর্তে বেলুন কন্ট্রোল রিং এর কারণে ছোট দুইটা সাব বেলুনে হচ্ছে বিভক্ত হয়ে যায়। আর সাব বেলুন যেহেতু খুব বেশি বড় হতে পারছে না, কাজেই টেনশনের পরিমাণও কিন্তু কম থাকে। অর্থাৎ টেনশন সংক্রান্ত যে ইয়ার্ন ব্রেকেজ সেটাও এখানে হচ্ছে কমে যায়। তবে বেলুন কন্ট্রোল রিং এর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যদিও টেনশন কমে গেল, কিন্তু বেলুন কন্ট্রোল রিং এর সাথে এই যে ইয়ার্নটা যাচ্ছে সেই ইয়ার্নের কিন্তু একটা ফ্রিকশন তৈরি হয় বেলুন কন্ট্রোল রিং এর সাথে। এই ফ্রিকশনটা কখনো কখনো বিপজ্জনক হতে পারে। কার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে, যেমন ধরা যাক পলিয়েস্টার বা এই জাতীয় যে ফাইবারগুলি যাদের হিটের এগেইনস্টে সেনসিটিভিটি হচ্ছে খুবই কম, না না সেনসিটিভিটি খুবই বেশি,
হিটের এগেনস্টে সেন্সিটিভিটি খুবই বেশি। অর্থাৎ পলিয়েস্টার কিন্তু হিটের এগেনস্টে খুব সহজেই তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। কটন কিন্তু এতটা না। কটনের হিট রেজিস্ট্যান্স অনেক বেশি পলিয়েস্টারের চাইতে। তো এখন যেটা হবে, যদি আমার এখানে ইয়ার্নের মধ্যে পলিয়েস্টার ফাইবারের পরিমাণ বেশি থাকে, তখন এই ক্রমাগত ফ্রিকশনের ফলে যে ফ্রিকশনাল হিট তৈরি হবে, সেই ফ্রিকশনাল হিটের ফলে পলিয়েস্টার ফাইবার কিছুটা মেল্ট হয়ে যেতে পারে। এটা এরকম না যে গলে একদম পানি হয়ে যাবে, কিন্তু ইয়ার্নের মধ্যে আমরা কখনো কখনো মেল্ট স্পট, ছোট ছোট মেল্ট স্পট আমরা হচ্ছে দেখতে পারি। তাহলে উপায় কি? আমরা কি বেলুন কন্ট্রোল রিং খুলে ফেলে বেলুনকে ইচ্ছামতো বড় হওয়ার সুযোগ দিব এবং ইয়ার্ন গাইড এবং ইয়ার্ন ব্রেকেজের পরিমাণ বাড়ানোর সম্ভাবনাটাকে হচ্ছে এই ঝুঁকিটাকে বাড়ায় দিব? মোটেও না। যেটা করা হয়, লুব্রিকেন্ট ইউজ করতে পারি তো। জি, লুব্রিকেন্ট ইউজ করা যায় না? লুব্রিকেন্টটা খুব একটা ভালো আইডিয়া না, এই কারণে কারণ লুব্রিকেন্ট কিন্তু ম্যাটেরিয়ালটা হচ্ছে স্টিকি। লুব্রিকেন্ট তুমি যদি এখানে ব্যবহার করো, তাহলে যেটা হবে যে লুব্রিকেন্ট হচ্ছে, এখানে তো অয়েল ব্যবহার করা যাবে না, গ্রিজ ব্যবহার করতে হবে। বা তোমার যদি মনে হয় আমি অয়েলও যদি দিতাম, অয়েল তো আর এখানে থাকার উপায় নাই, গ্রিজও যদি দিতাম, তাহলে হচ্ছে এর উপরে প্রচুর পরিমাণ ডাস্ট জমতো এবং সেই ডাস্টি লুব্রিকেন্টটা ইয়ার্নের সাথে সাথে চলে যেত, পুরো ইয়ার্নটাই ডাস্টি হয়ে যেত। ইয়ার্নের হচ্ছে ওয়েট অযথা বেড়ে যেত, অনেক অনেক সমস্যা, ইভেননেস নষ্ট হয়ে যেত, অনেক অনেক সমস্যা। সেজন্য এটা একটা ভালো অপশন না। তো যেটা করা হয়, আমরা এখানে প্রোডাকশন স্পিডটাকে কমায় দেই। তো প্রোডাকশন স্পিডটাকে কমায় দিলে ইয়ার্নের উপর থেকে নিচে নামার হচ্ছে গতি কমে যায়, ফ্রিকশন কমে যায়, ফ্রিকশনাল হিট কমে যায়। সুতরাং হচ্ছে মেল্ট স্পট আর খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ কটনের চাইতে কিছুটা হচ্ছে তখন আমরা কমায় রাখি। যদি দেখা যায় মেল্ট স্পট আছে, মেল্ট স্পট পাওয়া যাচ্ছে, তখন হচ্ছে এই কাজটা করা যেতে পারে যে ডেলিভারি স্পিডটাকে কিছুটা কমায় দেওয়া যেতে পারে। এই কাজটা হচ্ছে করা যেতে পারে। অবশ্য অনেক সময়ই এটার প্রয়োজন হয় না। কারণ হচ্ছে পলিয়েস্টারের মধ্যেও একটা হচ্ছে তোমার প্রসেসগতভাবে কিছুটা সফটেনার থাকে এবং এই সফটেনারটা একটুখানি স্লিপারি হয়। সেদিক থেকে অনেক সময় সমস্যা হয় না। কিন্তু যদি মেল্ট স্পট দেখা যায়, তখন আ একটা অনেক বড় সম্ভাবনার জায়গা হচ্ছে এখানে। যে বেলুন কন্ট্রোল রিং এর সাথে তার ফ্রিকশনের ফলে এখানে মেল্ট স্পট দেখা দিচ্ছে। যাই হোক, বেলুন কন্ট্রোল রিং নিয়ে আমরা ১ম এ বললাম। এখানে ৩ টা ইয়ার্ন গাইডিং ডিভাইস নিয়ে আমরা কথা বলেছি। একটা হচ্ছে ল্যাপেট, একটা হচ্ছে সেপারেটর, আর একটা হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। আ প্রশ্ন থাকলে করতে পারো। যদি প্রশ্ন না থাকে, তাহলে পরবর্তী টপিকে আমরা চলে যাব। হুম। আমরা 7, 8, 9 এই ৩ টা টপিক স্কিপ করেছি। আমরা টপিক নাম্বার 10 নিয়ে কথা বলেছি, ইয়ার্ন গাইডিং ডিভাইস। আ এরপরে হচ্ছে আমরা কথা বলব হচ্ছে রিং নিয়ে এবং ট্রাভেলার নিয়ে। রিং এবং ট্রাভেলার এই ২ টা জিনিস নিয়ে আমরা কথা বলব। আমাদের ক্লাস কটা পর্যন্ত? ৩টা ২৫ পর্যন্ত মনে হয় না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে কিছুক্ষণ কথা বলি। একটা রিং এবং একটা হচ্ছে ট্রাভেলার। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, কিংবা আরো ভিউ আছে, এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটা রিং, গোল চাকতিটা। রিং এর উপরে যে ছোট্ট একটা ডিভাইস বসানো আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রাভেলার। এবং ইয়ার্ন হচ্ছে প্যাকেজ থেকে বের হয়ে আগে ট্রাভেলারে যায়, তারপরে এখান থেকে সে চলে যাচ্ছে উপরের দিকে ইয়ার্ন গাইডে, ইয়ার্ন গাইড থেকে ড্রাফটিং জোনে। যদি আমরা নিচ থেকে উপরে চিন্তা করি, পিচিং করার সময় যেভাবে যাওয়া হয় সেভাবে যদি চিন্তা করি। আর যদি উপরের থেকে চিন্তা করি, ড্রাফটিং জোন থেকে ফাইবার এসে ১ম এ ইয়ার্ন গাইড হয়ে তারপরে হচ্ছে ট্রাভেলারে আসে। ট্রাভেলার থেকে প্যাকেজের গায়ে যায়, উপর থেকে চিন্তা করলে। তো এখানে মাঝখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা রিং এর ক্রস সেকশনাল ভিউ। অর্থাৎ রিংটাকে যদি আমরা কেটে ফেলি এবং তারপরে প্রস্থচ্ছেদটা দেখার চেষ্টা করি, তাহলে এরকম একটা টি শেপের রিং আমরা দেখতে পাবো। আর এর উপরে যে টুপিটা পরানো আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রাভেলার। রিং ট্রাভেলারের মাঝখানে গোল চিহ্ন দিয়ে এখানে হচ্ছে একটা ইয়ার্ন বোঝানো হচ্ছে। এখন আমরা হচ্ছে যেটা খেয়াল করব, সেটা হচ্ছে যে উম এই যে ট্রাভেলারের উপরে হচ্ছে আমাদের এই রিংটাকে বসানো আছে, এই ট্রাভেলারটার, সরি, আমরা রিংটা হচ্ছে, যে রিং এর উপরে ট্রাভেলার বসানো, এই রিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্রাভেলার বসানো আছে এই টি শেপের একটা জিনিসের উপরে। এই টি শেপের এই বস্তুটাকে বলা হয় হচ্ছে রিং এর ফ্লেঞ্জ, FLANGE। এইটুকু অংশকে বলা হচ্ছে ফ্লেঞ্জ। আর এই যে আমি তীর চিহ্ন দিয়ে যে অংশটা দেখালাম, এইটুকু অংশকে বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ উইথ। অর্থাৎ এই ফ্লেঞ্জটা, রিং এর এই ফ্লেঞ্জটা কতটুকু অংশ পর্যন্ত বিস্তৃত। যেমন আমাদের বাম পাশের ছবিতে ফ্লেঞ্জ উইথ হচ্ছে এ পাশ থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হবে।
এই না বেশি ছোট হয়ে গেছে। এই যে এখানে ফ্লেঞ্জ উইথ এই যে এতটুকু হচ্ছে আমার ফ্লেঞ্জ উইথ। তো এই ফ্লেঞ্জ উইথ কত হতে পারে? অ্যারাউন্ড ৩ মিলিমিটার, ৩.৫ মিলিমিটার, ৪ মিলিমিটার এরকম। তো এই ফ্লেঞ্জ উইথ হচ্ছে আমার একটা রিংকে আ রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য একটা উপায়। যে রিং এর ফ্লেঞ্জ উইথ কত? এটা হচ্ছে রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য একটা উপায়। রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য আরেকটা টার্ম ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার। অর্থাৎ রিং এর অভ্যন্তরীণ ডায়ামিটার। তার মানে প্রশ্ন হচ্ছে রিং এর কি তাহলে এক্সটার্নাল ডায়ামিটারও আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তোমরা নিশ্চয়ই রিং এর ছবি দেখে বুঝতে পারছো। কারণ রিং এর এই যে নিচের প্রান্তটা কিন্তু বেশ চওড়া। সুতরাং আমরা যদি এই বাইরের প্রান্ত ধরে ডায়ামিটার মাপি তাহলে কিন্তু এক্সটার্নাল ডায়ামিটারটা অনেক বেশি হবে। আমাদের জন্য ধর্তব্যের বিষয় কিন্তু এক্সটার্নাল ডায়ামিটার না। আমরা হিসাব করব রিং এর ইন্টারনাল ডায়ামিটার কতটা। অর্থাৎ এই ভিতরের সারফেস থেকে শুরু করে এপাশে ভিতরের সারফেস পর্যন্ত। এইটুকু অংশ হবে ইন্টারনাল ডায়ামিটার। ৩০ মিলিমিটার, ৩৪ মিলিমিটার, ৩৬, ৪০ মিলিমিটার বিভিন্ন ধরনের রিং এর বিভিন্ন ডায়ামিটারের রিং হতে পারে। তো আমরা হচ্ছে এই কারণে অর্থাৎ যেটা বলার উদ্দেশ্য ছিল আমরা রিং এর ডায়ামিটারকে প্রকাশ করার জন্য হচ্ছে ২ টা সাহায্য নিতে পারি। একটা হচ্ছে রিং এর ফ্লেঞ্জ উইডথ কত সেটা, আরেকটা হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার কত। এই ২ টা হচ্ছে আ বিষয়ের মাধ্যমে আমরা একটা রিং এর ডাইমেনশনকে প্রকাশ করি। এরপরে আ ডান দিকে চলে আসো ফিগার নাম্বার 30 তে যেটা দেখানো হয়েছে। ফিগার নাম্বার 30 তে আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সিঙ্গেল সাইডেড রিং এবং ডাবল সাইডেড রিং। সিঙ্গেল সাইডেড রিং কাকে বলে? উপরের রিং এর ক্রস সেকশনটা খেয়াল করো। এই রিং এ কিন্তু এই যে টি শেপ ফ্লেঞ্জ মাত্র একটা। আর যেটা ডাবল সাইডেড রিং নিচে এখানে কিন্তু টি শেপ ফ্লেঞ্জ হচ্ছে ২ টা। আমরা কিন্তু কেবলমাত্র টি শেপ ফ্লেঞ্জের উপরেই হচ্ছে ট্রাভেলারকে বসাতে পারি। যখন আ এই রিং ট্রাভেলারের ১ম দিককার সময় ধারণা করা হয়েছিল ডাবল সাইডেড রিংটাই সুবিধাজনক। কারণ কি? কারণ মনে করো আমি এই নিচের হচ্ছে আ মনে করো উপরের ফ্লেঞ্জটাকে আমি বললাম হচ্ছে A, আর নিচের ফ্লেঞ্জটাকে আমি বললাম হচ্ছে B। তো ১ম এ হয়তো আমি A সারফেসটাকে উপরে রাখলাম, ওটা কিছুদিন ব্যবহার করলাম। যখন রিং ট্রাভেলার এর ক্রমাগত হচ্ছে ফ্রিকশন এর কারণে রিংটা ক্ষয় হয়ে যাবে, তখন আমি করব কি? এই A টাকে নিচে দিয়ে B টাকে উপরে দিয়ে দিব। তাহলে হলো কি? তাহলে আমি একটা রিংকেই ২ বার ব্যবহার করতে পারলাম। কিন্তু সিঙ্গেল সাইডেড রিং কিন্তু এই কাজ করা যাবে না। এরকম। এই সুবিধাটার জন্য ডাবল সাইডেড রিং নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে A সারফেসটাকে ব্যবহার করতে, করতে যতদিন ক্ষয় হইল, এরপরে B সারফেসটাও আসলে ততদিন আর অক্ষত থাকে না যেরকমটা ভাবা হয়েছিল। কেন অক্ষত থাকে না? মেশিনের আরপিএম অনেক বেশি যার ফলে মেশিনে প্রচুর ভাইব্রেশন হয়। এছাড়া হচ্ছে আ এই সারফেসটাকে না পাওয়ার আরো কিছু কারণ আছে। যেমন হচ্ছে এই সারফেস আমরা যতদিন ব্যবহার করি এই সময়ের মধ্যে ময়েশ্চার হচ্ছে এনভায়রনমেন্ট এর ময়েশ্চার এর কারণে হচ্ছে আমাদের এখানে কিছু মরিচাও পড়ে যায় বি সারফেস এর উপরেও। সুতরাং দেখা যায় এটাকে ব্যবহার করতে, করতে বিটা আবার আসলে অতটা ব্যবহার উপযোগী থাকে না। সুতরাং এই বুদ্ধিটা খুব একটা ক্লিক করে নাই। এখনকার সময়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সিঙ্গেল সাইডেড রিং এরই হচ্ছে ব্যবহার হয়। এই হচ্ছে এখান থেকে আমাদের রিং এর কিছু পরিচিতি এবং রিং এর ডাইমেনশন সংক্রান্ত কথাবার্তা। আর যদি প্রশ্ন হয় এরকম যে আ এই রিংটা কি দিয়ে তৈরি? তাহলে উত্তর হচ্ছে রিংটা মূলত স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। তবে আ রিং এবং হচ্ছে ইয়ের মাঝখানে ট্রাভেলারের মাঝখানে যেহেতু অনেক বড় একটা ফ্রিকশন হয় এবং এই ফ্রিকশনের ফলে যেহেতু হচ্ছে রিং এবং ট্রাভেলার উভয় পক্ষেরই হচ্ছে ক্ষয় হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ক্ষয় হয়ে গেলে তাদেরকে পরিবর্তনও করতে হয়। সেহেতু এই ফ্রিকশনের কারণে যেই ওয়্যার বা যেই করোশন এটাকে এড়ানোর উপায় হিসেবে হচ্ছে কিছুটা হ্রাস করা যায় অবশ্যই। একবারে এড়ানো যায় না। হ্রাস করার জন্য এই সারফেস আ স্টেনলেস স্টিলের যে সারফেস এটার উপরে কিছু কোটিং তৈরি করে দেয়া হয়। যেমন সেই কোটিং হতে পারে কোনো একটা মেটাল অক্সাইড বা কোনো একটা মেটাল নাইট্রাইড কিংবা ক্রোমিয়ামের কোটিং কিংবা নিকেলের কোটিং, হ্যাঁ? এই ধরনের হচ্ছে কোনো না কোনো একটা কোটিং দিয়ে দেওয়া হয় যাতে করে এই সারফেসের হচ্ছে ফ্রিকশন কমে যায় এবং হচ্ছে করোশন এর জন্য কমে যায়। এর জন্য হচ্ছে স্টেনলেস স্টিলের উপরে এই ধরনের ম্যাটেরিয়াল গুলির হচ্ছে একটা কোটিং তৈরি করে দেওয়া হয়। আর একটা রিং এর কাছ থেকে হচ্ছে আমরা কি জিনিস আশা করি? আচ্ছা থাক। বেশি হয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই থাকুক। আমরা মনে রেখো কেউ একজন যে আমরা ডিমান্ডস প্লেসড অন দ্য রিং এখান থেকে হচ্ছে আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তো তাহলে আজকে এ পর্যন্ত আমি এখানেই
তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, প্রশ্ন না থাকলে হচ্ছে চ্যাট বক্সে আইডি লিখে তোমরা চলে যেতে পারো। স্যার শিলন ওই যে ওর কানেক্ট চলে গেছে তো এর জন্য ও আর ঢুকতে পারে না, বলছিলি একটু লেখা দিতে। শিলন ছিল স্যার। আচ্ছা তাহলে হচ্ছে আইডি লিখে দাও। তোমরা কোন ঠিক সেকশন আছে। জানো? সেকশন 4। 4 স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা আইডি লিখে হচ্ছে স্যার কি দুই একজন এমনি মেসেজে বলছে যে ঢুকা ডিসকানেক্ট হয়ে গেছে, ওদেরটা কি লেখা দিব স্যার? হ্যাঁ, যারা জয়েন করছে ওদেরটা লিখে দাও। স্যার বাইরে হয়ে যাব। ঠিক আছে। জি জি, প্রশ্ন না থাকলে হচ্ছে লিভ নিতে পারো, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।